নমস্কার 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। চোখ রাখছি প্রথমেই উর্জিত পটেলের খবরে, কারণ কলকাতাতে এসে পৌঁছেছেন রিজার্ভ ব্যাংকের গভর্নর উর্জিত পটেল। তবে তিনি এসে সরকারি দেওয়া যে গাড়ি তা নেননি, বরং অন্য গাড়ি ব্যবহার করে বিমানবন্দর অন্য গেট দিয়ে তিনি বেরিয়ে গিয়েছেন। এটা নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ গোটা বিষয়টা। কলকাতাতে রিজার্ভ ব্যাংকের গভর্নর এলেন, কিন্তু সরকারের দেওয়া গাড়ি তিনি নিলেন না, অন্য গাড়ি নিয়ে তিনি বেরিয়ে যান বিমানবন্দরে অন্য গেট দিয়ে। এবং এর আগে আজকে উর্জিত পটেল আসার আগে রিজার্ভ ব্যাংকের সামনে তৃণমূলের বিধায়করা, তারা নেতা মন্ত্রীরা তারা বিক্ষোভ দেখান। আজকে আরবিআই অভিযান ছিল তৃণমূলের, এবং তারপরেই আজকে যেই দিন উর্জিত পটেল রিজার্ভ ব্যাংকের গভর্নর তার কলকাতায় আসার দিন, এবং সেই দিনই আজকে সকালবেলায় রিজার্ভ ব্যাংকের সামনে প্রতিবাদ অভিযানে সামিল হন তৃণমূলের নেতা মন্ত্রীরা। এবং আজকে আরেকটি বিষয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেটা আমরা আপনাদের জানাচ্ছি, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রিজার্ভ ব্যাংকের গভর্নর এই নোট কাণ্ডের পরে প্রথম কলকাতাতে এলেন, কিন্তু সরকারের দেওয়া গাড়ি তিনি ব্যবহার করলেন না, বরং অন্য গাড়ি ব্যবহার করে বিমানবন্দর অন্য গেট দিয়ে তিনি বেরিয়ে যান যে বেসরকারি হোটেলে তিনি উঠেছেন সেই হোটেলের উদ্দেশ্যে। আর তার আগে বাঁদিকে যে ছবি দেখতে পাচ্ছেন, আজকে সকালে রিজার্ভ ব্যাংকের অভিযান আজকে তৃণমূলের নেতা মন্ত্রীদের। নিঃসন্দেহে গোটা বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজ্য সরকারের যে গাড়ি অর্থাৎ কনভয়, সেই কনভয় ফিরিয়ে দিয়েছেন আজকে রিজার্ভ ব্যাংকের গভর্নর উর্জিত পটেল। নোট কাণ্ডের পরে প্রথম তারই কলকাতা সফর, এমনকি গভর্নর হওয়ার পরও কার্যত তিনি প্রথমবার কলকাতাতে এলেন, কিন্তু রাজ্য সরকারের দেওয়া যে কনভয় তা তিনি নিলেন না, বরং অন্য গাড়িতে করে তিনি বিমানবন্দরে অন্য গেট দিয়ে বেরিয়ে যান। নোট কাণ্ডের বিরোধিতার জেরেই কি এরকম একটা পদক্ষেপ আরবিআই এর গভর্নরের, এই প্রশ্ন রাজনৈতিক মহলে। আমাদের সঙ্গে সরাসরি আইটিসি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডল। ঋত্বিক, রাজ্য সরকারের দেওয়া কনভয় রিফিউজ করলেন, প্রথমবার কলকাতাতে এসছেন নোট কাণ্ডের পরে এবং গভর্নর হওয়ার পর রিজার্ভ ব্যাংকের গভর্নর উর্জিত পটেল। রাজনৈতিক মহলটি কি মনে করছে? গোটা বিষয়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নোট কাণ্ডের রাজ্যের বিরোধিতার জেরেই কি এরকম একটা পদক্ষেপ? দেখো, বিষয়টি অত্যন্ত নাটকীয়। প্রথমত যদি আমি একটু পর্যায়ক্রমে প্রথমে বলে দিই যে 3:30 নাগাদ বিমানটি অর্থাৎ মুম্বাই থেকে যে বিমানে উর্জিত পটেল কলকাতায় আসেন, নিঃসন্দেহে প্রোটোকল অনুযায়ী তার জন্য বিশেষ ব্যবস্থা রাখা ছিল। বিমানবন্দরের 3A এবং 3B গেটের সামনে তার জন্য একটি কনভয় কার্যত তৈরি ছিল, তার মধ্যে কলকাতা পুলিশের পাইলট এবং বিধাননগর পুলিশের পাইলটও তৈরি ছিল। সেই সঙ্গে তার জন্য আরবিআই এর তরফেও দুটি গাড়ি কিন্তু সেগুলো তৈরি ছিল, তাকে নিয়ে এই বাইপাসের ধারে পাঁচতারা হোটেলে আসবেন। কিন্তু মূলত সংবাদ মাধ্যমকে এড়িয়ে যাওয়ার জন্য বা কোনো কারণে তিনি কিন্তু 3A বা 3B গেট দিয়ে বেরোলেন না, তিনি বেরোলেন অ্যারাইভেল নয়, ডিপার্চার পার্টের 3C গেট দিয়ে। এবং যেটা আমরা জানতে পারছি যে তিনি এই রাজ্য পুলিশের দেওয়া এবং রাজ্য এসবির তরফে যে বিশেষ নিরাপত্তার ব্যবস্থাও তার জন্য করা হয়েছিল, সেটি পর্যন্ত গ্রহণ করেননি। একটি আলাদা গাড়িতে, পাইলটবিহীন একটি গাড়িতে তিনি বিমানবন্দর থেকে রওনা দেন, এবং এই বিষয়টি তার জন্য তৈরি থাকা এই গোটা যে কনভয়টি তাদেরকেও জানানো হয় না। তারা জানতে পারেন তখন তিনি অনেকক্ষণ আগে কলকাতা বিমানবন্দর, দমদম বিমানবন্দর এলাকা ছাড়িয়ে গিয়েছেন। তারপরে কার্যত আমরা দেখতে পাই যে এই গোটা পাইলট ভ্যানটি বাইপাস ধরে উৎভ্রান্তের মতো দৌড়াতে থাকে, এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই পাইলট ভ্যানটি এবং তার জন্য যে সমস্ত ব্যবস্থা ছিল, এসবির যে সমস্ত গোয়েন্দারা ছিলেন তারাও পর্যন্ত এসে পৌঁছছেন বাইপাসের ধারে এই পাঁচতারা হোটেলে। এবং আমরা পৌঁছানোর পরও কিন্তু আরবিআই এর একাধিক আধিকারিক তারাও একে একে আসতে শুরু করেছেন। তারা কেউ মুম্বাই থেকে একই বিমানে সফর করে এসছেন গভর্নর উর্জিত পটেলের সঙ্গে, কিন্তু তাদেরকে যতবারই আমরা প্রশ্ন করেছি কেন এইভাবে তিনি এড়িয়ে গেলেন সংবাদ মাধ্যমকে, বা কেন এই ব্যবস্থা করলেন, তিনি আদৌ কলকাতায় পৌঁছেছেন কিনা, বা তিনি জানেন কিনা তিনি কি কর্মসূচি, এই সমস্ত প্রশ্ন কিন্তু সমস্ত আধিকারিকরা তারা এড়িয়ে যাচ্ছেন, সংবাদ মাধ্যমের সঙ্গে তারা কথা বলতে চাইছেন না। এবং সেই সঙ্গে আজকে কোনো নির্ধারিত কর্মসূচি রয়েছে কিনা সেটাও তারা স্পষ্ট করছেন না। নিঃসন্দেহে এটা নজিরবিহীন, যেটা তুমি বলছিলে, যেমনটা আজকে আমরা দিনভর দেখেছি আরবিআই এর সামনে তৃণমূলের তরফে যেভাবে বিক্ষোভ প্রদর্শন দেখানো হয়েছে, সেই সঙ্গে খোদ আরবিআই এর গভর্নর শহরে পৌঁছচ্ছেন, তার জন্য রাজ্য পুলিশের যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা এবং তাকে রিসিভ করার যে প্রোটোকল রয়েছে সেইটা তিনি মানলেন না, সেটা তিনি গ্রহণ করলেন না, এক কথায় বলা যেতে পারে। নিঃসন্দেহে রাজনৈতিকভাবে ওটা তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক মহলের কথা যদি বলো, সেক্ষেত্রে তৃণমূলের তরফে এখনো এই পার্টিকুলার এই বিষয়ে
বিষয়ে প্রতিক্রিয়া আসার অপেক্ষায় আমরা রয়েছি। কিন্তু যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, তার জন্য যে পুলিশের নিরাপত্তা সেটাও তিনি কিন্তু নিলেন না। এটাও অত্যন্ত লক্ষণীয় যে আরবিআই গভর্নর শহরে আসছেন এবং বিশেষ করে নোটবন্দির পরে যে ধরনের বারবারই তাকে ঘিরে বারবারই, খুব স্বাভাবিক সবাই মিলে চেষ্টা করবেন তার কাছে পৌঁছানো, তাকে জিজ্ঞাসা করা, কিন্তু সেক্ষেত্রে নিরাপত্তা এড়িয়ে যাওয়া এটাও কোথাও একটা প্রশ্ন তুলে দিচ্ছে যে কি কারণে তিনি এমনটা করলেন। আরবিআই এর তরফেও কিন্তু তারা এটা জানাতে চাইছেন না কেউই, বা কোনো মুখপাত্র বা কোনো আধিকারিকরাও তারা স্পষ্টত বলতে চাইছেন না যে কেন তিনি এই ঘটনা ঘটালেন, কেন পুলিশের কনভয় তিনি দিলেন না, নাকি সংবাদ মাধ্যমকে এড়িয়ে যাওয়ার জন্য রিজকি এই ব্যাপারটা করলেন উনি, সে বিষয়টা কিন্তু স্পষ্ট হচ্ছে না। তবে আমি যেটা জানিয়ে রাখি, আমরা যেটা জানতে পারছি, সিআইএসএফ তরফে জানানো হয়েছে যে 3C গেট দিয়ে তিনি 3:30 তার বিমান কলকাতায় অবতরণ করার পর তিনি একটি গাড়ি নিয়ে বেরিয়ে যান। তার জন্য যে বিশেষ ব্যবস্থা করা ছিল তিনি সেটা গ্রহণ করেননি, এবং যেটা আরবিআই সূত্রে জানা গিয়েছে তার যেরকম পূর্ব সূচি ছিল তিনি এই পাঁচতারা হোটেলে আসবেন, সেটাই হয়েছে। তিনি এসেছেন এবং তারপরে কিন্তু একাধিক আরবিআই এর আধিকারিকরা তার সঙ্গে যারা এসেছেন এবং কলকাতা শাখারও যারা রয়েছেন তার সঙ্গে দেখা করতে আসতে শুরু করেছেন। ঋত্বিক, তুমি যেহেতু নিজে ওখানে রয়েছো, যেখানে উর্জিত পটেল রয়েছেন সেই পাঁচতারা হোটেলে, আজকে তার পরবর্তী কি কি কর্মসূচি রয়েছে সে ব্যাপারে কিছু আপডেট? একেবারেই দেখো, এই বিষয়ে কিন্তু বেশ খানিকটা ঢাকঢাক গুড়গুড় চলছে। তিনি আজকে আদৌ এখানেই থাকবেন কিনা, যেটা জানা যাচ্ছে যে তার আধিকারিকদের সঙ্গে তিনি একতরফা বৈঠক করতে পারেন, এবং কলকাতায় কালকে আরবিআই এর একটি বিশেষ অনুষ্ঠান রয়েছে, সেই আলোচনা চক্রে তিনি যোগ দেবেন, এটা আমরা জানি। এবং সেই সঙ্গে তিনি কিন্তু নবান্নেও যেতে পারেন, অর্থাৎ তিনি চিফ সেক্রেটারির সঙ্গেও দেখা করবেন এমনটা কর্মসূচি রয়েছে। সেক্ষেত্রে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন কিনা সেটাও তারা স্পষ্ট করছেন না। এবং বিশেষ করে আমরা সকাল থেকে বারবারই কিন্তু আরবিআই যারা মুখপাত্র রয়েছেন, যারা স্পোক পারসন রয়েছে, তাদের সঙ্গেও জিজ্ঞাসাবাদ করেছে এবং এখনো জিজ্ঞাসাবাদ করছিলাম যে ঠিক তার আজকে কি কর্মসূচি রয়েছে এবং কালকে কোন সময় কোন কর্মসূচি রয়েছেন, তারা কিন্তু বিষয়টা স্পষ্ট করে বলতে চাইছেন না। অন্যদিকে জানিয়ে রাখি তোমাকে যে এসপি সূত্রে আমরা যেটা জানতে পারছি, তার যে এই কর্মসূচি আজকে কলকাতায় কি, সেই বিষয়টা কিন্তু এসবির গোয়েন্দাদেরকেও দেওয়া হয়নি। কারণ যেটা নিয়ম অনুযায়ী একজন এরকম উচ্চপদস্থ আধিকারিক তিনি যখন আসেন এবং তিনি যখন খোদ আরবিআই এর গভর্নর, তাহলে খুব স্বাভাবিক তার নিরাপত্তার ক্ষেত্রে একটা প্ল্যান, একটা কিন্তু লকশিট আগে থেকেই দিয়ে দেওয়া হয় যে কোন সময় তিনি বিমানবন্দর ছাড়বেন, এর পরের ডেস্টিনেশন কোথায় এবং সেখান থেকে তিনি কোথায় যাবেন। যেটা এই যে কনভয়টি ফলো করছিলেন তারাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন, এসবি সূত্রেও জানানো হয়েছে যে তাদের আরবিআই এর তরফে তার কর্মসূচির নির্ধারিত যে নির্ঘণ্ট সেটা কিন্তু তাদেরকে জানানো হয়নি আগে থেকে। ফলে খানিকটা প্রথম থেকেও কিন্তু এই এসবি আধিকারিক, অর্থাৎ বিশেষ নিরাপত্তা বিভাগের যে আধিকারিক এবং সেই সঙ্গে যে পুলিশ যারা নিরাপত্তা দেবেন তাদেরকেও কিন্তু কার্যত একটা ধোঁয়াশায় রাখা হয়েছিল আরবিআই এর তরফে, এটা বোঝা যাচ্ছে। তবে এর কারণটা কি সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু আমরা যেটা জানি যে কালকে তার নবান্নে যাওয়ার কথা রয়েছে, নিঃসন্দেহে সবাই তাকিয়ে থাকছে সেই দিকে, কারণ তিনি কি কারণে নবান্নে যাবেন, কি বিষয়। ঋত্বিক, তুমি যেটা বললে এক্ষেত্রে একটা বিষয় তোমার কাছ থেকে একটু স্পষ্ট করবো যে এসবিরও তো একটা জানতে যাওয়া উচিত ছিল, কারণ তাদের তো একটা রেসপন্সিবিলিটি রয়ে যায়, তো সেক্ষেত্রে এসবি কেন জানতে চাইলো না? দেখো, তাদের দাবি হচ্ছে, আমরা এসপি সূত্রে যেটা জানতে পারছি, তারা বারবারই বলেছিলেন যে তাদের যে লকশিট, তাদের যে ডিউটি রোস্টার সেটা বলে দিতে, কারণ এই গাড়ি কোথা থেকে কোথায় যাবেন, কতটা থেকে পাইলট করতে হবে, কোন ডেস্টিনেশনে যাবেন, শুধু তারা জানতেন যে বিষয়টা। এবং যে টিপের ভিত্তিতেই কিন্তু তারা বিমানবন্দর ছেড়ে কার্যত এখানে পৌঁছেছেন, তারা জানতেন এনার ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে এই পাঁচতারা হোটেল বাইপাসের ধারে, যেখানে উর্জিত পটেল আজকে রাত্রে থাকবেন, সেটা এসবি কে জানানো হয়েছিল। কিন্তু তার পরবর্তী কর্মসূচি আজকে এর পরে কোনো আদৌ তার কোনো কোথাও যাওয়ার কথা আছে কিনা সেটাও তাদেরকে জানানো হয়নি, এবং সেই সঙ্গে তিনি আদৌ এখানে থাকবেন কিনা বা এখান থেকে অন্য কোথাও যাবেন কিনা সেটাও তাদেরকে জানানো হয়নি। শুধু তাদেরকে বলা হয়েছিল যে কনভয় ফলো করে এখানে আসার জন্য, কিন্তু আদতে যে পরিকল্পনা অন্য ছিল সেটা হয়তো এসবির আধিকারিক এবং গোয়েন্দারা তারাও টের পাননি, যে কারণেই তারা যখন আমরা কার্যত দেখেছি যে বিমানবন্দর চত্বর কার্যত তারা একটু বিভ্রান্ত হয়ে পড়েন ঠিক তারা কি করবেন। তারপরে তারা প্রোটোকল অনুযায়ী, যেহেতু তাদের পরবর্তী যেখানে ডেস্টিনেশন ছিল উর্জিত প্যাটেলের, সেটা এই পাঁচতারা হোটেল, ফলে সেখানে তারা চলে আসেন। তবে এখনো কিন্তু আমরা যেটা জানতে পারছি তাদের সঙ্গে কথা বলে এবং এসবি সূত্রে তাদের কাছে এখনো পর্যন্ত স্পষ্ট কোনো নির্ঘণ্ট নেই যে কি কর্মসূচি রয়েছে উর্জিত প্যাটেলের আজকে, কোথায় তিনি যাবেন।
ঋতিক, আপাতত অনেক ধন্যবাদ। তুমি পরিস্থিতির উপর নজর রাখো, আবার তোমার সঙ্গে আমরা পরে যোগাযোগ করব। নিঃসন্দেহে গোটা বিষয়টা একেবারে অন্য মাত্রা নিয়েছে, কারণ আজকে নোট কাণ্ডের পর প্রথম কলকাতাতে এলেন রিজার্ভ ব্যাংকের গভর্নর উর্জিত পটেল, কিন্তু সরকারের দেওয়া পাইলট তিনি ফিরিয়ে দিয়েছেন, নিজের অন্য গাড়ি করে অন্য গেট দিয়ে আজকে বিমানবন্দর থেকে বেরিয়ে যান এই 5 তারা হোটেলের উদ্দেশ্যে। স্বভাবতই গোটা বিষয়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে। নোট বাতিলের প্রতিবাদ, রিজার্ভ ব্যাংকের সামনে ধর্নায় তৃণমূল বিধায়কের। আজকে বিধানসভা থেকে রিজার্ভ ব্যাংক পর্যন্ত মিছিল করেছে তৃণমূল কংগ্রেস। ধর্না মঞ্চ থেকে পার্থ চট্টোপাধ্যায়ের তোপ, ব্যাংকে ও আম জনতার কাছে টাকা পৌঁছানোর দায়িত্ব রিজার্ভ ব্যাংকের, তাই দায়িত্ব এড়াতে পারে না সর্বোচ্চ ব্যাংক। আগামী 3 দিন রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করবে তৃণমূল। রিজার্ভ ব্যাংকই টাকা সঞ্চালন করে, মানুষের কাছে পৌঁছে দেয়, ব্যাংকের কাছে পৌঁছে দেয়, অথচ তারা এখানে বড় একটা অট্টালিকা করে বসে থাকবে আর মানুষ মৃত্যুর মিছিলে সামিল হবে। তাদের কোনো কর্তব্য পালনে তাদের বিচ্যুতি হবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা তাদেরই বক্তব্য পরিষ্কার করে মোদী সরকারকে জানান। রিজার্ভ ব্যাংকের ধর্না থেকে বিজেপিকে তুলে ধরা করলেন পার্থ চট্টোপাধ্যায়। তার অভিযোগ, কালো টাকা উদ্ধারের কথা বলে নোট বাতিল করলেও সুইস ব্যাংকে গচ্ছিত টাকা ফেরাতে পারেননি মোদি। অযথা হয়রান করা হচ্ছে আমজনতাকে। একজনেরও একটা কোমরে দড়ি পড়েনি, কালো টাকা রেখেছে এরকম হাত তুলে বলুন তো যে কোমরে দড়ি পড়েছে কাল? নতুন টাকা নিয়ে ধরা পড়ছে বিজেপির নেতারা। এই রাজ্যে আসানসোলে ধরা পড়েছে, বেঙ্গালুরুতে ধরা পড়েছে, হায়দ্রাবাদে অন্ধ্রে ধরা পড়েছে, গুজরাটে যাচ্ছে। এই যে নতুন নতুন টাকাগুলো, প্রায় কোটি কোটি টাকা, 2000 টাকার নতুন নোট, যা লাইন দিয়ে পাওয়া যাচ্ছে না, সেই টাকা তাদের কাছে পৌঁছাচ্ছে কিভাবে? হয়েছিল সুইস ব্যাংক থেকে কালো টাকা আনা হবে, নির্বাচনে সারা জায়গায় গিয়ে মোদীবাবু ভাষণ দিয়েছিলেন। আর আজকে দেখা যাচ্ছে সেই সুইস ব্যাংকের একটা এসও তিনি আনতে পারেননি। এখানে বলেছিলেন 15 লাখ টাকা করে ওই কালো ধন উদ্ধার করে প্রত্যেকটি মানুষকে দেবেন, 15 পয়সাও দিতে পারেননি।